ভয়, এতটা ভয়ের সম্মুখীন হতে হবে আমার, তা আমি কল্পনা করিনি। হুজুরকে বিদায় দিয়ে আসার পর ভয়কে আমি খুব কাছ থেকে অনুভব করেছি। জানতে চান কি হয়েছিল? বাসায় আসতে আসতে বেলা দুপুর হয়ে যায়। হামিদের ভাব দেখে বোঝা যাচ্ছে কাল সে যেতে পারবে না, মানে ছুটি তো শুধু আজ, হয়তো আমাকে একা পাঠাবে। বাসায় আসার পর হামিদ আমাকে বলে মহাজনের সাথে কথা বলে আসি, দেখি কয়েকদিন ছুটি নিতে পারি কিনা। তোকে তো একা ছাড়া বিপদ হবে। বুঝলাম হামিদ আমার সাথে যাওয়ার জন্য চিন্তা করছিল এতক্ষণ। মহাজনের কাছে যাওয়ার সময় আমাকেও ডেকেছে। মহাজনের বাসা বেশি দূরে নয়, যাওয়া আসা 10 মিনিট লাগবে সর্বোচ্চ। এদিকে বাসায় কেউ নেই, আমাকে একা রেখে ও যেতে চাইনি। আমি নিজেই ওকে জোর করে পাঠালাম। 10 মিনিটের ব্যাপার, কি আর হবে। তবে হামিদ বের হয়ে বাহির থেকে তালা মেরে দেয়, যাতে আমার গায়ে আসর করলেও আমি রুম থেকে বের হতে না পারি, মানে রুমেই যেন থাকি। হামিদ চলে যাওয়ার পর আমি বিছানায় বসে ফোন চালাচ্ছিলাম। হঠাৎ ফোন চালাতে চালাতে আমি কিছু উপলব্ধি করি। আমার অনুভব হচ্ছিল পাশের রুমে কেউ হাঁটাহাঁটি করছে। বিশ্বাস করবেন কিনা জানি না, ভয়ে আমার গা থরথর করে কাঁপছিল। বাসায় কেউ নেই, হামিদও তালা মেরে বের হয়েছে। পুরো বাসায় আমি একাই। তাহলে পাশের রুম থেকে কার হাঁটার শব্দ আসে? এই ভেবে আমি একটু সোজা হয়ে বসি। জানি হয়তো সে এসেছে। আশেপাশে তাকিয়ে দেখলাম বোতলটা নেই। হামিদ বোতলটা কোথায় রাখলো? নাকি পকেটে করে ভুলে নিয়ে গেছে? এদিকে পাশের রুমে সে পায়ের শব্দ এবার একটা নয়, 2-3 জনের শব্দ শোনা যাচ্ছিল। তারা হাঁটছে না, দৌড়াচ্ছে। আমি ভয়ে খাটের কিনারায় গিয়ে দেয়ালে পিঠ লাগিয়ে দিয়েছি। এরপর মনে মনে সূরা পড়তে থাকি। এদিকে আচমকা কারেন্ট চলে যায়। আমার গায়ের প্রত্যেকটা লোম এবার দাঁড়িয়ে গেছে। দরজা জানালা সব বন্ধ, কারেন্টও চলে গেছে। ভেন্টিলেটর দিয়ে হালকা আলো পড়ছে রুমে, তবে অনেক বেশি অন্ধকারও নয়। আমার গা কাঁপছে থরথর করে। হামিদ কেন আসছে না ভেবে আমি পাগল হচ্ছি। চোখ যায় ফোনের দিকে। হামিদকে কল দেওয়ার জন্য আমি এগিয়ে ফোনটা নিলাম। আশ্চর্য রকম ভাবে ফোনটা তখনই অফ হয়ে গেছে, অথচ ফোনে ফুল চার্জ ছিল। ফোন করার চেষ্টা করতে করতে বাথরুম থেকে একটা ছোট বাচ্চা দৌড়ে পাশের রুমে চলে যায়। আমার চোখ ফোনের দিকে থাকলেও বাচ্চাটার মিঠি হাসি আর দৌড়ে যাওয়ার দৃশ্য আমি ছায়ার মতো দেখেছি। ব্যাপারটা হরর মুভির মতো শোনাচ্ছে, তবে বুঝবেন সামনে ক্লিয়ার করতেছি। আমি পাশের রুমে তো যাইনি, কিন্তু বিছানায় বসে পাশের রুমের দরজার দিকে তাকিয়ে রইলাম। তখনই পাশের রুম থেকে নিপার চাচাতো ভাই আমার নাম ধরে ডেকে বলে, প্রাণ দে। নিপার চাচাতো ভাইয়ের কণ্ঠ শুনে আমার ভিতরটা মোচড় দিয়ে উঠেছে। যে মারা গেছে সে আমাকে ডাকছে। জানি না তখনও আমি জ্ঞান কেন হারাচ্ছি না। ওই ডাকের স্বর কান থেকে যেতে না যেতে আমার ছোট ভাই আমাকে ডাক দেয়, ভাইয়া। এক মুহূর্তের জন্য মনে হলো আমার দ্বারা ওরা মরেছে, তাই পাশের রুমে দুজনেই আছে। কিছুক্ষণ পর আবার পাশের রুম থেকে কয়েকশো মানুষের শব্দ শুনতে পাই আমি। এইবার মনে হলো এই বইয়ের দ্বারা যারা মরেছে সবাই ওই রুমে। আমি ভয়ে আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। জোরে এক চিৎকার দিয়ে খাট থেকে উঠে যাই। দরজার কাছে গিয়ে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলাম। হামিদ তো বাইরে তালা মেরে দিয়ে চলে গেছে। যদি অন্য রুমের কেউ আমার ডাক শুনে তবে দরজা ভেঙে ভিতরে আসবে, সেই আশায় দরজা ধাক্কাই। ধাক্কাতে ধাক্কাতে একটা সময় দরজা আপনা আপনি খুলে গেছে। আমি দেখলাম বাইরে কোনো তালা নেই, কিন্তু আমার স্পষ্ট মনে আছে হামিদ তালা নিয়ে বের হয়ে তালা মেরেছিল। তবে যাই হোক, আমার মনে হলো এখন দৌড়ে নিচে চলে যাওয়া উচিত। যখনই বের হতে যাচ্ছিলাম তখন দেখি এক বিরল দৃশ্য। সিঁড়ির রুমে উল্টো দিকে মুখ করে কেউ বসে আছে। পেছন থেকে দেখে যা বুঝলাম এইটা কোনো বৃদ্ধ মহিলা কুজো হয়ে এসে সিঁড়িতে বসে আছে। আমার জানা মতে এই বাড়িতে কোনো মহিলা থাকে না। দোতলা বাড়ির নিচে মার্কেট আর উপরে আমরা থাকি। ছাদে কাজ চলছে, তবে কাজ এখনো বাকি। যারা থাকে সবাই ব্যাচেলার। তবে মহিলাকে এতক্ষণ যা ঘটেছে তা হিসাব করলে ধারণা করা যায় উনিও তাদের কেউ। অন্যান্য দরজার দিকে তাকিয়ে দেখি সবার রুমের দরজা খোলা, কিন্তু বাসায় কারো কোনো সারা শব্দ নেই। ধীরে ধীরে আমি অবাকই হচ্ছিলাম। তখনই বৃদ্ধ মহিলাটা আচমকা আমার দিকে ঘুরে তাকাই। আমি দেখতে পাই দেহ বৃদ্ধের মতো হলেও চেহারা নিপার মতো, চোখটা কালো কুচকুচে। ভয়ে আমি উল্টো রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলাম। এরপর দিকবেদিক হয়ে ছুটে যাই ব্যালকনিতে। দৌড়ের মধ্যে কেউ আমার হাতের কবজায় সজোরে আঘাত করে। টেকনাফ যাওয়ার আগে আমাকে আবার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমার হাত পা কাঁপাকাঁপি করছিল। বেডে শুয়েছিলাম, চোখ দুটি লাল আর ফুলে গেছে, গাল অনেকটা ভেঙে আছে আমার। হামিদের থেকে জানতে পারি মূল ঘটনা। হামিদ যেভাবে বলে আমি সেভাবেই বলছি। মহাজনের বাড়িতে গিয়ে যখন আমি আবার বাসায় আসি দেখলাম দরজাতে তালা মারাই আছে। তালা খুলে রুমে গিয়ে দেখি তুই দেয়ালের সাথে পিঠ লাগিয়ে অন্যমনস্ক হয়ে আছিস। তোর হাত পা কাঁপছিল আর সারা দেহ দিয়ে ঘাম বের হচ্ছিল। চোখ দুইটাই ছিল প্রচন্ড ভয়, আর মুখে বিড়বিড় করে কি যেন বলে যাচ্ছিলি। আমি তোকে অনেকক্ষণ ডেকেছি, তুই হুঁশে আসছিলি না। টেবিলের উপর দেখলাম পানির বোতলটা পড়ে আছে। আমি বোতল নিয়ে সূরা পরে তোর গায়ে ছিটিয়ে দিয়েছি। পানির ছিটা পড়ার পর তুই চিৎকার দিচ্ছিলি। তখন আমি তোর হাতের কবজায় ধরতেই তুই জ্ঞান হারাস। এতটুকু বলে হামিদ থামে। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী জানতে পারি আমি মানসিক ভারসাম্য হারাচ্ছি দিন দিন। অতিরিক্ত ভাবনা করি, তাই নিজেকে হিপনোটাইজ করে ফেলেছি। শরীর দুর্বল থাকায় আমাকে স্যালাইন দিয়ে শুয়ে রাখা হয়েছিল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এলো। 3 ঘন্টা পর ছাড়বে এখান থেকে। হামিদ আমার জন্য হোটেল থেকে খাবার আনতে যাই। হাসপাতালে শুয়ে শুয়ে আমি আরো পাগল হচ্ছিলাম। সুমন ভাই, আমি জানি আমার ঘটনাটি ভৌতিক, তাই আপনার কাছে শেয়ার করছি, কিন্তু এই ভৌতিক আর ভয়ের ভিতরে যে আরো একটি বেদনাদায়ক ঘটনা আছে তা হয়তো এতক্ষণে আপনিও ভুলে গিয়েছেন। আমিও গিয়েছিলাম। অতি প্রাকৃতিক ঘটনার শিকার হতে হতে নিপার নামটাই যেন ভুলতে শুরু করেছিলাম। তবে সেদিন হাসপাতালের বেডে শুয়ে
আমি তাকে প্রচন্ড রকমের অনুভব করেছি। ক্ষমা চাচ্ছি আপনার কাছে আর আপনার অডিয়েন্সদের কাছেও। ভৌতিক ঘটনার মধ্যে এই কথাগুলো তাদের জানা দরকার। বুকটা ফেটে যাচ্ছে, মনটা চিৎকার দিয়ে কান্না করছে, যা শুধুই আমি অনুভব করছি। আমার সমাজের মানুষ দেখে আমার গাল ভেঙেছে কিনা, আর আপনারা হয়তো দেখছেন জিনের হাত থেকে আমি বেঁচে আছি কিনা। আঘাত তো আমি নিপার থেকেও পাচ্ছিলাম, তাই ওর কিছু ঘটনা শোনাতে চাই। আজ থেকে 1 বছর আগে, আমি তখন অনার্স 2য় বর্ষে। নিপা আমার জীবনে তখন মানসিক শান্তির ওষুধ ছিল। আচমকা নিপা জানিয়েছে ওর বন্ধুরা মিলে সিলেটে ট্যুরে যাবে, সেখানে সবাই মেয়ে থাকবে। এই ব্যাপারটা নিপা তার ফ্যামিলিকে জানাতে পারবে না, কারণ তারা রাগ করবে আর ট্যুরের টাকাও দিবে না। আমার পরিবার তেমন ধনী নয়, বাবাকেও এই ব্যাপারে বলার সাহস হয়নি তখন। নিপার ট্যুরে যাওয়ার টাকা নেই, মানে সেটা আমাকে ব্যবস্থা করতে হবে। আমি আমার রুমমেট একজনের সাথে রাস্তায় হকারের কাজ করেছি। 100 টাকার স্যান্ডেল 50 টাকায় পাওয়া যাচ্ছে বলে কড়া রোদে কাস্টমার ডেকেছি। রাতে আমার গলা ভেঙে যাওয়ায় 1 কাপ রং চা খাইনি আদা দিয়ে। টাকাটা জমিয়েছি নিপা খুশির জন্য। শুধু হকার না, আমার শখের ঘড়িটাও বিক্রি করেছিলাম। না, দামি নয়, ওটা বিক্রি করে 200 টাকা পেয়েছি। সেটাও জমানো টাকার মধ্যে রেখেছিলাম। 8 দিন পর কাঙ্ক্ষিত দিনটা আসে। নিপার ট্যুরে যাওয়ার সময় আমি 10,000 টাকা নিপার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু এখানে আমার মেহনতের টাকা ছিল মাত্র 4,000। বাকি 6,000 আমি ধার করেছিলাম। ধারের টাকা ধীরে ধীরে পরিশোধ করেছি, একই কাজ করে শোধ করেছি। ট্যুর শেষ করে এসে যখন নিপা আমাকে খুশিতে জড়িয়ে ধরেছিল, বিশ্বাস করেন সুমন ভাই, রং চায়ের আদা আমার দরকার পড়েনি। আমার সারা শরীর হালকা হয়ে যায়। এতদিনের শ্রম, কষ্ট সবটা এক মুহূর্তে ভুলে যাই আমি। সে আমার ভালোবাসা ছিল, এতটাই কাছের ভালোবাসা ছিল। আপনারা বা আপনি আমার ভৌতিক যন্ত্রণাগুলো উপভোগ করেছেন শুধু, কিন্তু আমার মাঝে এর চেয়েও অধিক যন্ত্রণা বিদ্যমান রয়েছে, তা আমি বলে প্রকাশ করতে পারছি না। সেই নিপা আজ অন্যের স্ত্রী, সেই নিপা অন্যের বিছানায়, সেই নিপা আমাকে ভুলে গিয়ে অচেনা একটা মানুষকে আপন করে নিয়েছে। জানি আমার মতো আপনার চ্যানেলে শত পুরুষ এমন রয়েছে, তারা হয়তো এই যন্ত্রণা উপলব্ধি করতে পারছে। আজ কতদিন তার সাথে আমার কথা হয় না, কতদিন তার সাথে রাত জাগা হয় না, কত সকাল তাকে নিয়ে আবার শুরু করা হচ্ছে না, কতদিন তার হাতটা ধরি না। কথা দিয়েছিল আমাকে ছেড়ে যাবে না কখনো। যত ইচ্ছা ছিল তাকে নিয়ে আমার, সবটাই আমার লুকিয়ে পড়া চোখের জলে ভেসে যাচ্ছে। শুধু আমি জানি আমি তাকে কতটা ভালোবেসেছিলাম। ওর স্মৃতিগুচ্ছ আমাকে পুরো তুচ্ছ করে দিচ্ছিল। তিনি ঘটনার ফাঁকে বহুবার নিপার কথা বলেছিল, আমি সবটা কেটে একবারে বুঝিয়ে দিলাম। যেহেতু এটি রোমান্টিক গল্প না, তাই ভৌতিক ব্যাপারটাই বেশি রাখা হয়েছে। হাসপাতালের বেডে শুয়ে নিপারের স্মৃতি ভেবে যাচ্ছিলাম। হামিদ আসে রাত 8টার দিকে। দেরি হবার কারণটা আমি সেদিন জানিনি, জেনেছি পরে। আমাকে টেকনাফ নিয়ে চিকিৎসা করাতে অনেক টাকা লাগতে পারে, সেই কারণে মহাজনের কাছে গিয়ে বসেছিল। বেতন নিয়ে আসতে আসতে দেরি হয়েছে তার। যেহেতু মাস শেষ হয়নি, তাই অনুরোধ করে আগে আগে বেতন নিয়েছে। আমি সরাসরি কখনো তাকে বলতে পারিনি, তবে আজ বলছি, আমি তোকে সত্যি অনেক ভালোবাসি বন্ধু। আমার বিপদে আমি শুধু তোকেই পেয়েছি। এই মুহূর্তে তোকে জড়িয়ে ধরে কান্না করতে মন চাচ্ছে আমার। যে নিপার জন্য আমি তোর সাথে আড্ডা দিতাম না, যে নিপাকে ফুচকা খাওয়ানোর জন্য তোর পকেট কাটতাম আমি, যে নিপাকে সময় দেওয়ার জন্য তোকে সময় দিতাম না। নিপা ধোকা দিবে বলায় তোকে আমি একবার ধমক দিয়েছিলাম, কয়েকদিন কথাও বলিনি। তুই ক্ষমা চেয়ে নিজেই আমার সাথে যোগাযোগ করেছিলি পরে। আল্লাহর কসম করে বলছি বন্ধু, তোর 2 পা ধরে আমার এখন শুয়ে থাকতে মন চাচ্ছে। বেঈমান ঠিকই চলে গেছে, কিন্তু তুই রয়ে গেলি আমাকে বাঁচাতে। যদি আমি বেঁচে থাকি, আমাকে সরাসরি এসে কতগুলো আঘাত করিস। আমি তোকে সত্যি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। হামিদের প্রতি তার এই ঘটনা বলার সময় আমি নিজেও মনের অজান্তে কেঁদেছিলাম। গল্প পড়ার সময় পানি ধরে রাখতে পারিনি। রাফি ভাই নিজে তো কান্নার জন্য কথাও বলতে পারছিলেন না। আশা করি হামিদ ভাই আপনি রাফি ভাইকে ক্ষমা করে দিবেন। হামিদ খাবার এনে আমাকে নিজের হাতে খাইয়ে দেয়। খাওয়ানোর সময় হামিদ দেখতে পায় আমার চোখে পানি। আমি নিজেও তার চোখে পানি টলমল করতে দেখেছি। কি যেন ভেবে হামিদ ভাতের প্লেট টেবিলে রাখে। আমি ওর দিকে তাকিয়েছিলাম শুধু। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে হামিদ বলে, বয়সে আমি তোর অনেক বড়, তবুও তোর সাথে বন্ধুর মতো থাকি। যে জীবন তুই পাড়ি দিচ্ছিস, এই জীবন আমিও পার করেছি। তবে আমার গল্পে কালো জাদু ছিল না, ওই নারীটাই ছিল আমার কালো জাদু। পড়াশোনা ছেড়ে একটা দোকানে 12,000 টাকা চাকরি করি, অথচ এই জীবন আমি কোনোদিন চাইনি। মেয়েটাও আমাকে স্বপ্ন দেখিয়েছিল, অনেক ভালোবাসতো, আমিও ভালোবাসতাম। আমি ভাবতাম ওর মতো কেউ আমাকে কোনোদিন ভালোবাসতে পারবে না। কিন্তু কি হলো, যখন সে জানলো আমার বাবা কৃষক, আমাদের ঘরবাড়ি টিনের তৈরি, বলতে গেলে মধ্যবিত্ত, সেদিন থেকে সে কেমন যেন হয়ে গিয়েছিল। কয়েকদিন অবহেলা করার পর দেখলাম আমাকে সে ফেসবুক থেকে ব্লক করে দিয়েছে। নাম্বারে কল দিচ্ছিলাম, ওটাও ব্লক। অন্য নাম্বার থেকে কল দিলে সে আমার কণ্ঠ শুনে কল কেটে দিত। আমি পাগলের মতো তাকে বিভিন্ন নাম্বার থেকে কল দিয়ে মানিয়ে নিতে চেয়েছিলাম। বিরক্ত হয়ে সে সিমটাই বন্ধ করে দেয়। গিয়েছিলাম তাদের বাড়ি, তবে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার শখের নারীটা 1 মাস আগেই একটা সরকারি চাকরিওয়ালাকে বিয়ে করে ফেলেছে। আমি জানতেও পারিনি। হাল ছেড়েছি, পড়াশোনাও ছেড়ে দিয়েছিলাম। বাবা কৃষিকাজ করে আমার পড়াশোনার খরচ চালাতো। ওই সময় তিনিও অসুস্থ হয়ে যায়। সংসারের বড় ছেলে আমি। সংসারের হাল ধরার জন্য এক বুক যন্ত্রণা নিয়ে নেমে যাই জীবন যুদ্ধে।
তোর ঘটনা তো আমাকে বলেছিস, আরো অনেকেই জানে, হালকা হয়তো কিছুটা হলেও হতে পারিস। আর আমার এই যন্ত্রণার কথা এই প্রথম তোকে বললাম। আজ এত বছর সবটা একা সহ্য করেছি। সবাই যখন ঘুমাস আমি তখন আমার বালিশ ভিজাই। জানি সে ধোকা দিয়েছে আমাকে, কিন্তু আমি তাকে আজও ভালোবাসি। তার প্রতি জন্ম নেওয়া মায়া আমার একটুও কাটেনি। মানুষটা হয়তো নেই, কিন্তু তার স্মৃতিগুলো আমার সাথে নিত্যদিন চলাফেরা করে। তোকে দেখে আমি আমাকে খুঁজে পাচ্ছি। সেই আমিটা অনেক ভেঙেছিলাম। যাই হোক, নিচে মায়ের এই যন্ত্রণা যত তাড়াতাড়ি ভুলতে পারবি ততই মঙ্গল। মায়ায় পড়ে নিজেকে শেষ করিস না। কষ্ট পেলে অনেক কাঁদবি, চিৎকার দিতে মন চাইলে আমার মতো কোনো ফাঁকা স্থানে গিয়ে চিৎকার দিয়ে কান্না করবি। তবুও জীবনের উদ্দেশ্যকে ছেড়ে দিস না। আমাকেই দেখ, কখনো বুঝতে পেরেছিস আমি ভিতরে এতটা ভেঙে চড়ে আছি? হামিদ কথাগুলো যখন বলল তখন তার চোখের টলমল করা পানিগুলো নিজেকে আটকে রাখতে পারেনি, ঝরে পড়ে যায়। হামিদ বাম হাত দিয়ে পানি মুছে আবার প্লেট হাতে নেয়, এরপর আমাকে খাইয়ে দেয়। ভেবেছিলাম পৃথিবীতে শুধু আমি একাই এত কষ্ট পাচ্ছিলাম, কিন্তু তখন জানলাম নিশ্চুপ আর একাকিত্ব পছন্দ করা মানুষগুলোর মধ্যেও একটি ভয়ঙ্কর গল্প থাকে। হাসপাতালের টাকা পরিশোধ করার পর নিয়ে আসে আমাকে বাসায়। বাসার সবাই আজ আর ভিন্ন চোখে তাকাচ্ছে না আমার ব্যাপারে। তারাও সবটা জেনেছে। হামিদ ওদের বলেছে সব, যাতে আমাকে বের না করে দেয়। সবাই আমাকে ধরাধরি করে বিছানায় বসাই। আমার শরীর ছিল প্রচুর রোগা, হাত পা চিকন হয়ে মোটামুটি বাজে ধরনের হাল। হামিদ সিগারেটের প্যাকেট বিছানায় রেখে হাত মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে যাই। ছেলেদের মধ্যে কেউ যতই অসুস্থ হোক, সিগারেটের আড্ডা যেন হতেই হবে। কিছুক্ষণ পর হামিদ এসে সিগারেট ধরা একটা। আমি হামিদকে বললাম, টেকনাফ কখন যাওয়া হচ্ছে? হামিদ আমার প্রতি উত্তরে বলে, তোর শরীরের যে হাল, রাতটা বিশ্রাম কর, আল্লাহ বাঁচালে আগামীকাল সকালে রওনা করব। হামিদের কথা শুনে রুমের অন্য একজন বলে, টেকনাফ যাওয়ার কি দরকার? আমার পরিচিত যাত্রাবাড়িতে একজন কবিরাজ আছে, তার কাছে নিয়ে গেলেই তো হয়। উনার অনেক নাম, সবাই নাকি উনার কাছে গেলে উপকার পাই, কিন্তু টাকাটা একটু বেশি চাই। ওর কথা শুনে হামিদ বলে, একটা মানুষের চেয়ে টাকার মূল্য তো আর বেশি না, আর টেকনাফের থেকে যাত্রাবাড়ি কাছে আছে, তাহলে তো এটা ভালো হয়। ধারে কাছে কবিরাজের সন্ধান হওয়ায় আমারও বেশ ভালো লেগে ওঠে। তার মানে সুস্থ হব আমি, আগের মতো আবার জীবন কাটাতে পারবো। এই ব্যাপারটা ভাবতেও তখন খুশি লাগছিল। আপনারা ভালো আছেন, তাই হয়তো আপনারা বুঝবেন না মৃত্যুর মুখ থেকে বাঁচতে চাওয়ার খুশিটা কেমন হয়। সবাই নয়, আমি জানি অনেকে ভালো নেই। মোটামুটি সবটা ঠিক চলছিল। সকালেই তো কবিরাজের কাছে চলে যাব, আর আমিও ঠিক হয়ে যাব। এটি ভাবতে যতটা সোজা, সামলানো ততটাই কঠিন। আমি ভুলেই গিয়েছিলাম সকালটা আসতে আসতে আমাকে একটা রাত পার করতে হবে, পুরো একটা রাত। এই রাতটা আমার জন্য মোটেও স্বাভাবিক ছিল না। সেদিন সবাই আড্ডা দিতে দিতে রাত প্রায় 1টা বেঁচে যায়। ঘুমাতে ঘুমাতে একটা 20 মিনিটের মতো লেগেছে। আমিও হামিদের পাশে গভীর নিদ্রায় ছিলাম, কিন্তু ঘুমের মধ্যে মনে হলো আমার পা ধরে কেউ টানছে। তার হাতের স্পর্শে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে যাই। শুয়ে থাকা অবস্থাতেই পায়ের দিকে তাকাই, দেখতে পাই কোনো একটি বৃদ্ধ অভয়ব আমার পা নিয়ে কিছু একটা করছে। ভয়ে আমার গায়ে যত শক্তি ছিল তা দিয়ে অন্য পায়ে সজোরে লাথি মারি। আমার পায়ের আঘাতে সে অভয়ব ছিটকে পড়ে দেয়ালের উপর। আমি তখনও সেই অভয়বের দিকে তাকিয়েছিলাম। সে দেয়ালে ধাক্কা খেয়ে পড়ার পর কুকুরের মতো লাফিয়ে জানলা দিয়ে বের হয়ে গেল। ততক্ষণে আমার নড়াচড়ার শব্দে হামিদ উঠে যায় ঘুম থেকে। সে উঠেই লাইট জ্বালাই। রুমে লাইট জ্বলে উঠায় রুমমেটদের আরো 2 জন উঠে যায়, বাকিরা ঘুম। হামিদ সহ ওরা আমার মুখে ভয়ের ছাপ দেখতে পাই। আমার সারা দেহ থরথর করে কাঁপছিল, আর ঘাম তো আছেই। আমি শুধু ভাবছি জানলার মধ্যে তো লোহা আছে, এই ছিদ্রে হাত ঢোকাতেও সমস্যা হবে। সেখান থেকে এত বড় একটি অভয়ব কিভাবে বের হলো? পরক্ষণে মনে পড়ে ওরা তো এমনিতেই বাতাস, তাদের কাছে এটি কিছুই না। আমি হামিদকে আর এটি শেয়ার করিনি। রাতটায় কিছু হয়নি আর। ভোরে উঠে আমরা রওনা করি যাত্রাবাড়ির দিকে। সুমন ভাই, আমরা এখনো ভুল করতে যাচ্ছিলাম, কিন্তু তা টের পেয়েছি 2 দিন পর। এই 2 দিন পর আমার চোখ থেকে রক্ত বের হতে শুরু করে। আসুন জেনে নেই কোন ভুল করেছিলাম। কবিরাজের বাড়িতে যাই আমরা। যাত্রাবাড়ির কোনো একটা ফ্ল্যাটে তার বাসা। আমাদের উপস্থিতি দেখে সেই কবিরাজের একজন লোক এসে বলে, রোগীকে। উনার কথায় আমি একটু সামনে এগিয়ে দাঁড়াই। লোকটা বলে, রোগী আসুন আমার সাথে। বাকিরা এখানেই দাঁড়ান। ড্রয়িং রুমে কয়েকটা সোফা আছে। আমার সাথে যাওয়া রুমমেট আর হামিদ সোফায় বসে। লোকটা আমাকে নিয়ে যায় একটা কক্ষে। রুমে ঢুকার পর দেখি পুরো রুম লাল হয়ে আছে। অবাক হওয়ার তেমন বিশেষ কোনো কারণ নেই, লাল লাইট লাগিয়েছে তাই রুম লাল। রুমের মধ্যে একজন বয়স্ক লোক বসে আছেন, চুলদাড়ি ভালোই বড়। ওনার সামনে একটা ছোট বক্স আছে, বক্সের উপর কিছু কাগজের টুকরো। সেই টুকরোয় তিনি কিছু লিখছেন। আমি যতটুকু বুঝলাম, এসবে ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে বিভিন্ন তাবিজ লেখা হয়। যে লোক আমাকে নিয়ে আসে সে ওই কবিরাজের সামনে আমাকে বসতে বলে। আমি বসি। এরপর লোকটা দরজা খুলে চলে যায়। আমার কিছুটা ভয় ভয় অনুভব হচ্ছিল তখন। কবিরাজ আমার উদ্দেশ্যে বলে, তোমার সমস্যা কি বলো আমাকে। আমি কবিরাজকে সত্যি সত্যি সবটা বলেছি। উনি আমার কথা শুনে বক্সের উপরে একটা পাত্র রাখে। পাত্রের ভিতরে জেলি জাতীয় কিছু আছে। এরপর উনি আমার চোখের দিকে তাকিয়ে উনার হাতটা উপরে তোলে। সাথে সাথে হাওয়ায় ভেসে একটা তসবি উনার হাতে উড়ে চলে আসে। উনি তসবি খপ করে ধরে আরবিতে কিছু উচ্চারণ করে যাচ্ছিলেন। আমি পুরোপুরি হতবাক। হাতের ইশারায় উনি কি তসবি ভাসিয়ে আনলো, নাকি রুমে থাকা কোনো জিন তার হাতে তসবি ছুড়ে দিয়েছে? আমার ভাবনার মাঝে কবিরাজ আমাকে বলে, হ্যাঁ সেই বই নষ্ট করা যাবে, তবে 25,000 টাকা লাগবে। এখন দিবে 5,000, বাকি 20,000 কাজের পরে।
আমি উনার কথায় রাজি হয়ে যাই। তিনি আমার নাম, আমার বাবার নাম, আমার মায়ের নাম একটা কাগজে লেখেন। এরপর একটা কাগজে কি সব লিখে একটা তাবিজের মধ্যে ঢুকালেন। এরপর একটা মোমবাতির গলে যাওয়া অংশ তাবিজের মুখে ঢেলে দেয়, তাবিজের মুখ বন্ধ করে দেয়। তাবিজটা ওনার সামনে থাকা বক্সে রেখে তিনি আমাকে বলেন, এই তাবিজ কাইতন দিয়ে তোমার কোমরে বেঁধে দিবে, ইনশাআল্লাহ তোমার কোনো ক্ষতি হবে না। এইটুকু বলে ছোট পাত্র থেকে জেলির মতো দেখতে কালো কিছু কাজল নেয়, সেই কাজল আমার চোখের পাতার উপরে মেখে দেয় এবং বলে, তোমার চোখে সে আর দেখা দিতে পারবে না। আমি খুশি হই। কিছুক্ষণ পর তিনি টাকা চাইলেন, আর আমি উঠে হামিদের থেকে টাকা এনে দিলাম। কবিরাজের বাড়ি থেকে আসতে আসতে বিকাল হয়ে যায়। আমরা বাজারে গিয়ে কাইতন কিনেছি, আর হামিদও ছুটি নেওয়ায় বাহিরে কিছু সময় কাটিয়েছি। বাসায় এসে যখন আমি ফ্রেশ হতে যাই, বাথরুমের দরজা খুলতেই দেখি গত রাতের সেই অভয় উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই সে ভেন্টিলেটর দিয়ে বাইরে চলে যায়। চোখের পলক ফেলার আগেই এটি ঘটেছে। আমি হা হয়ে দাঁড়িয়েছিলাম। আমার প্রত্যাশাই ছিল না এমন কিছু দেখব। কোমরে তাবিজ আছে, চোখে কবিরাজ কি সব লাগিয়ে দিল। ওনার কথা মতো চোখে দেখাও দিবে না। তবে আমি দেখলাম কিভাবে। ওয়াশরুমে না গিয়ে আমি চলে আসি। হামিদকে সবটা শেয়ার করার পর হামিদ কিছুক্ষণ ভাবনা করে। এরপর যে আমাদেরকে এই কবিরাজের নাম্বার দিয়েছে তাকে কল করি, কিন্তু লাভ হয়নি। সে একটা কথাই বলে, আমি উনার সম্বন্ধে শুনেছি, অনেক ভালো কবিরাজ, এমন তো হবার কথা নয়। আমিও হামিদকে তসবির ব্যাপারটা ক্লিয়ার করি। উনার কাছে আসলেই অলৌকিক ক্ষমতা আছে। হামিদকে এটা বুঝাই, কিন্তু হামিদ তসবির কথা শুনে বলে, যাহ, ধোকাবাজের হাতে পড়ে গেছি আমরা। ওই তসবির ব্যাপারটা পুরোপুরি ধোকা। এটি সিলিং এর উপরে থাকা কোন এক মানুষ ছুঁড়ে মারে, যেটা তুই ভেবেছিস কোনো জিন ছুঁড়ে মেরেছে। এরকম একটা ভিডিও আমি দেখেছিলাম। সাংবাদিকরা ধোকাবাজের চিত্র লাইভে ধরেছে। শিট, তখন বলতে পারলি না? আমি তখনই ধরতাম। হামিদের কথা শুনে সব আশা ভেঙে যায়। 5,000 টাকাও জলে চলে গেল। হামিদ আবার বলে, ওই কবিরাজ কাজের পর 20,000 টাকা নিবে বলেছিল, ওইটা শুধুই বাহানা। ওর দরকার ছিল ওই 5,000 টাকা। এখন কল দিলে বলবে আজ হবে না, কাল হবে, কাল হবে না পরশু হবে। তাবিজের এই সমস্যা ওই সমস্যা, ঠিক করতে এইটা লাগবে ওইটা লাগবে, মানে আরো খাবে টাকা। যখন তুই ক্লান্ত হয়ে যাবি তখন নিজে থেকে আর তাকে ডিস্টার্ব করবি না। আমার পরিচিত অনেকের সাথে এমন হয়েছে। এইভাবে এইসব ভণ্ড কবিরাজরা বেঁচে যায়। এমনিতেই এমন একটা খারাপ পরিস্থিতিতে ছিলাম, সেখানে আবার এমন একটা ঠকবাজের হাতে পড়লাম। ব্যাপারটা মোটেও মেনে নেওয়ার মতো ছিল না। টেকনাফের যে কবিরাজ, তার কাছেও যেতে পারবো না এখন। আজ 5,000 টাকা সহ এক্সট্রা 2,000 টাকা খরচ হয়েছে, মোট 7,000 টাকা। হাতে মাত্র 5,000 টাকা আছে। এই টাকা নিয়ে ভুলেও টেকনাফ যাওয়া যাবে না, তাও 2 জন মানুষ। আমি আমার বাসা থেকে এই বিষয়ে হেল্পও চাইতে পারি না, কারণ আমার নিজের ভাই আমার জন্যই মরেছে। এটি যদি মা বাবা জানে তবে আমাকে ত্যায্য পুত্র করে দিবে। ভাবনার মাঝে হামিদ বলে, মিথ্যা বলে তোর বাবার কাছে টাকা চেয়ে দেখ। অন্য কাজের বাহানা দিয়ে আমি আমার 12,000 টাকা বেতন তো নিয়েই নিলাম। এই মাসে বাড়িতে টাকাও পাঠাতে পারবো না, তার মধ্যে আলাদা টাকা পাবো কোথায়? আমি হামিদের কথা মতো বাবার থেকে টাকা চাই। কলেজের ফি আর বইয়ের বাহানা দিয়েছিলাম। বাবা জানান 2 দিন পর 10,000 টাকা পাঠাবে। ছোট ভাইয়ের মিলাদ আর আমার যাওয়া আসার ভাড়া দিয়ে ওনার পকেটে টাকার সংকট। আমি আশাহত হই। হামিদকে ব্যাপারটা জানানোর পর হামিদ বলে, তাহলে আর কি করার, 2 দিন পরেই যাব টেকনাফ। হামিদ চলে যায় ফ্রেশ হতে। আমি রুমে বসে ফোন চালাচ্ছিলাম। কিছুক্ষণ পর হামিদ ওয়াশরুম থেকে বের হয়ে ভ্যালকনিতে চলে যায়। আমি জিজ্ঞেস করলাম, ফ্রেশ না হয়ে কোথায় যাচ্ছিস? কিন্তু কোনো উত্তর দেয়নি হামিদ। ভেবেছি হয়তো শোনেনি। তখনই আমার কানে আসে ওয়াশরুমে পানির শব্দ। বুঝে যায় সবটা। হামিদ তো গোসল করছে এখনো, তাহলে বারান্দায় হেঁটে গেল কে? সাথে সাথে টেবিল থেকে হুজুরের দেওয়া পানির বোতলটা নিয়েছি। সূরাগুলা পরে বোতল থেকে হালকা পানি নিয়ে নিজের গায়ে ছিটাই। এরপর আর মোটামুটি কিছুই হয়নি, কিন্তু রাত হতে হতে আমি প্রচুর অসুস্থ হচ্ছিলাম। আমার চোখ ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছিল। কনজাংটিভাইটিস রোগে মানুষের চোখ যেমন লাল বর্ণ ধারণ করে, ঠিক তেমনই, কোনো ব্যতিক্রম নেই। আমি দুর্বল হতে থাকি অনেকটা। হামিদ আমার পাশে বসেছিল। ডাক্তারের কাছে যাবে নাকি হুজুরের কাছে, সেসব সিদ্ধান্ত করার মধ্যেই আমি বমি করা শুরু করি। এক বমিতে মুখ দিয়ে শুধু রক্ত বের হয়েছে। বমি শেষে যখন সোজা হই, হামিদ আমাকে দেখেই ভয় পেয়ে যায়। আমার চোখ থেকেও তখন রক্ত বের হচ্ছিল। আমার অবস্থা দেখে হামিদ দৌড়ে যায় অন্য রুমে। হুজুরের দেওয়া বোতলটা নিয়ে আসে আমার কাছে। সূরা পরে সেই বোতলের পানি আমার গায়ে মারার পরেও কোনো পরিবর্তন আসেনি। আমি অনাবরত বমি করেই যাচ্ছিলাম, আর চোখ থেকেও ফোঁটা ফোঁটা রক্ত বের হচ্ছিল। রুমমেটদের সবাই ভয়ে চিল্লাপাল্লা শুরু করে দেয়। হামিদ সবাইকে দোয়া কালাম পড়তে বলে। ওদের ভয়ের কারণে হয়তো সূরার সঠিক উচ্চারণ হয়নি। আমার মধ্যে কোনো পরিবর্তনই খেয়াল করা যায়নি। তাড়াহুড়া করে হামিদ কল দেয় হুজুরকে, যে হুজুর আমাদের বোতলটা দিয়েছিল সেই হুজুরকেই কল দেয়। প্রথমবার রিসিভ না হলেও পরের বার কল রিসিভ করেন। কথার ভাব শুনে বোঝা যাচ্ছে ঘুম থেকে উঠে কল ধরেছে। হামিদের থতমতো আর আমার বমির আওয়াজ শুনে হুজুর বলেন, ফোন লাউড স্পিকারে দাও। হামিদ ফোন লাউড স্পিকারে দেওয়ার পর হুজুর কিছু আয়াত উচ্চারণ শুরু করে। হুজুর যখন সূরা পড়া শুরু করে তখন আমার মনে হচ্ছিল মাথার ভিতরে প্রচন্ড ব্যথায় সব ছিঁড়ে যাচ্ছে। এই ব্যথা বলে বোঝানোর মতো নয়। আমি যত ব্যথায় ছটফট করি ততই আমার মুখ থেকে রক্ত প্রবাহিত হতে থাকে। হামিদ হাতে ফোন রেখে আমার দিকে স্পিকার ধরে।
হুজুর কেরাত উচ্চারণ করে যাচ্ছে, আর আমি বিছানায় রক্তসহ গড়াগড়ি করে যাচ্ছিলাম। এদিকে হামিদ বুদ্ধি করে রুমে থাকা স্পিকারে ফোন কানেক্ট করে দেয়। এতে হুজুরের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম, যার ফলে আমার কান দিয়ে যেন কোনো গরম বাতাস বের হতে শুরু করে। আমি আমার সর্বশক্তি দিয়ে চিৎকার দিতে শুরু করেছিলাম। এই যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা আমার ছিল না। নিপার যন্ত্রণার চেয়েও এটি 5 গুণ বেশি। বুঝে নিন কতটা অসহ্য যন্ত্রণা আমি সহ্য করেছিলাম। আরো কিছু সময় কেটে যাওয়ার পর আমার মনে হলো আমার মাথা থেকে ভারী কিছু একটা নেমে গেছে, অর্থাৎ পুরো মাথাটা একেবারে হালকা হয়ে যায়। তারপর আর কিছু মনে নেই আমার। যখন জ্ঞান ফিরে আসে আমার, তখন দেখি হামিদ সহ অন্যান্য ব্যাচেলার রুমের পোলাপান আমার রুমে, প্রায় 15-20 জন ছেলে। সবাই আমার দিকে তাকিয়ে আছে। মাথাটা ঘুরিয়ে যখন ডান দিকে তাকাই, তখন দেখি হুজুরও আমার পাশে। কি হয়েছিল জানতে চাইলে হুজুর আমাকে বলে, তোমাকে উপস্থিত রুকায়া না করলে আজ তোমার মৃত্যু অনিবার্য ছিল। হামিদের থেকে জানলাম একটা কবিরাজের কাছে গিয়েছিলে, যার জন্য শয়তান রেগে যায়। সে চায় তোমাকে মেরে এই বইয়ের মালিক অন্য কাউকে বানাতে। সে প্রচুর ক্ষুধার্ত। যদি তুমি তোমার কোনো শত্রুর প্রাণও তাকে দিয়ে দিতে, তবুও সে তোমার ক্ষতি করত, কারণ সে দিন দিন লোভী হচ্ছে, হিংস্র হচ্ছে। একটা সময় উপদেশ ছাড়াই দিনে 6-7টা প্রাণ চেয়ে বসতো। যাই হোক, বোতলের পানি কাজ করেনি, কারণ শয়তান দূর থেকে তোমাকে বশ করেনি, সে নিজেই তোমার দেহে প্রবেশ করেছিল। তোমার মস্তিষ্ক খাওয়া ধরেছে, যার কারণে চোখ আর বমি থেকে রক্ত এসেছে। আমি একটা তাবিজ বেঁধে দিয়েছি তোমার হাতে, মাত্র 21 ঘন্টা এই তাবিজ কাজ করবে। 21 ঘন্টা পর শয়তান নিজেই এই তাবিজ নষ্ট করে দিবে। মনে রাখিও, সে নিজেই ব্ল্যাক ম্যাজিকের একজন শয়তান। আল্লাহ শয়তানকেও শক্তি দান করেছে, যাতে তারা মানুষকে ধোকা দিতে পারে, ক্ষতি করতে পারে সেই জন্য। কিন্তু আমাদের কাজ হচ্ছে ওদের ধোকা থেকে নিজেকে সরিয়ে রাখা। আমি শুনেছি তুমি নামাজ পড়ো না ঠিক মতো, তোমার রুমের কেউই নামাজ পড়ে না। শয়তান এতে সুযোগ বেশি পেয়েছে। আজ থেকে আল্লাহর ইবাদত করা শুরু করো ঠিক মতো, আর দ্রুত টেকনাফের কবিরাজের কাছে যাও। হিন্দু কবিরাজ তার কুফুরি শক্তি দিয়ে শয়তানকে আটকে দিবে, আর এই বইও নষ্ট হয়ে যাবে। তাই 21 ঘন্টা আগেই কবিরাজের কাছে যাও, নয়তো শয়তান আবার আক্রমণ করে বসবে। এতটুকু বলে হুজুর উঠে যাই। আমি দেখতে পাই অন্য রুমের ভাড়া নেওয়া ছেলেরাও কেমন এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে, যেন আমি কোনো কুৎসিত বা হিংস্র চেহারার মানুষ। এটি হুজুর হয়তো বুঝতে পেরেছে। তিনি দাঁড়িয়ে আবার বলেন, ফোনে তোমাকে রুকায়া করতে করতে আমি তোমার বাসায় আসি, এসেই আগে তোমার গা বন্ধ করেছি, নয়তো আমার সূরা পড়া বন্ধ হলেই সে আবার ভর করত। ছেড়ে যাবার আগে শয়তান তার একটা রাগ তোমার উপর উঠিয়ে যায়। তাই আমি অনুরোধ করব, তুমি ফোন হাতে নিও না, আয়না দেখিও না, নয়তো মনোবল হারাবে। এইটুকু বলে হুজুর চলে যান। হামিদ আমার দিকে তাকিয়ে আছে। আমি ধারণা করেছি হয়তো আমার চেহারায় কিছু একটা হয়েছে, তাই সবাই আমাকে দেখে এমন করছে। হুজুর নিষেধ করেছে ঠিক আছে, কিন্তু আমার তো চেহারা দেখাই লাগবে। আসলেই কেমন হয়েছে আমার চেহারা? আমার এমন ভাবনার মধ্যে হামিদ অন্যদের বলে, তাহলে শুরু করি সবাই, যে যা পারেন দেন, ওর বাবা টাকা পাঠালে সবার টাকা ফেরত দিয়ে দিব। হামিদের কথা শুনে দেখলাম অন্যান্যরা নিজেদের পকেট হাতিয়ে টাকা পয়সা বের করতে লাগলো। আমি হতবাক হয়ে তাকিয়েছিলাম শুধু। কেউ 200, কেউ 500, আবার কেউ 1000 টাকা হামিদের সামনে রাখে। অজ্ঞান অবস্থায় কি সিদ্ধান্ত নিয়েছে এরা তা আমি জানি না, কিন্তু এখন বুঝতে পারলাম হামিদ আমার জন্য সাহায্য চেয়েছে। 4-5 জন টাকা রাখার পর একজন হামিদের সামনে এসে বলে, ভাই, আমার অসুখের সময় রুমের কোনায় পড়েছিলাম। আমার রুমমেট তো বাদ, অফিসের স্যারও আমার খবর নেয়নি। খারাপ সময়ে আপনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন। খাবারের পর আমাদের রুমে যেয়ে আমাকে ওষুধের কথা মনে করিয়ে দিয়েছিলেন। আপনাকে আমি শুধু প্রতিবেশী না, আমার বড় ভাইয়ের মতো ভাবি। আগামী সপ্তাহে আমার বোনের বিয়ে, তাই টাকা পয়সা জোগাড় করে রেখেছি। রাফি ভাইয়ের বাবা টাকা না পাঠালেও আমার আফসোস থাকবে না। বাহানা দিয়ে আমি না হয় বোনের বিয়েতেই যাব না। আমি না গেলে বোনের বিয়ে ঠিকই হয়ে যাবে, কিন্তু আপনার বিপদে সাহায্য করার সুযোগ চলে গেলে এটি হয়তো আর ভাগ্যে জুটবে না। তাই কোনো হতাশ না করে এই টাকাটা নিন, রাফি ভাইয়ের চিকিৎসা করান। যখন আপনার মনে হবে তখন দিয়েন। এই বলে লোকটা 20,000 টাকার একটা বান্ডেল হামিদের হাতে তুলে দেয়। হামিদ টাকাগুলো হাতে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। এই গড়িয়ে পড়া পানি কষ্টের না, সুখের পানি। লোকটাকে জড়িয়ে ধরে হামিদ। সবগুলো টাকা হামিদ রেখেছে। যা খরচ হবে তা বাদে যদি বাড়তি টাকা লাগে তখন খরচ করা যাবে। আর টাকা ফেরত এলে তা পাওনা টাকাই দিয়ে দিবে। তখনই যারা 500,000 করে দিয়েছিল ওরা বলে, আমাদের টাকা ফেরত দিতে হবে না হামিদ ভাই। এই বাড়িতে মোট 8টা রুম। প্রত্যেক রুমে থাকা মানুষকে আপনি কোনো না কোনো ভাবে হেল্প করেছেন। আমরা আপনাকে চিন্তামো না, অথচ সবার বিপদে আপনি সবার আগে পাশে দাঁড়ান। ফ্যান কারখানায় আমার চাকরি যাওয়ার পর পরিবারের চিন্তায় ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আমার হাল দেখে আপনি কারখানায় আমার জন্য সুপারিশ করেছেন, আমার চাকরি আবার ফিরিয়ে দিয়েছিলেন। ভুলবো না ওসব আমরা। রাফি ভাই আপনার নিজের এলাকার লোক, তার বিপদে আপনি এসে দাঁড়াচ্ছেন, আর আমরা চেয়ে দেখবো। এই টাকাগুলা ফেরত দিবেন বলে আমাদের লজ্জা দিয়েন না। মাস শেষে সবাই বেতন পাবো। সিদ্দিকের বোনের বিয়েতে ওই 20,000 টাকা আমরাই তুলে দিব। যদি অনুমতি দেন, রাফি ভাই সুস্থ থাকলে আমরা সবাই মিলে সিদ্দিকের বোনের বিয়েতে যাব। আপনি আমাদেরকে নিজের পরিবার ভাবেন, আমাদেরও একটা সুযোগ দিন, নিজের পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ। হামিদ ভাই সবার জন্য এত কিছু করেছিল, সবটা আমি আজকেই জানলাম। জীবনের প্রতিটা ভুলকে আমি একে একে চিহ্নিত করতে পারছি। নিপার জন্য আমি যাদের খবর রাখিনি কোনোদিন, আজ ওরা সবাই আমার পাশে, আমার বিপদে আমাকে সঙ্গ দিচ্ছে। যার মূলে আছে হামিদ,
এই মানুষটাকেও আমি কম আঘাত করিনি। সব ভুল আমাকে এখনো কাঁদাচ্ছে সুমন ভাই। রাতে যে যার রুমে চলে যাই। আমাদের রুমমেটদের সবাই খাওয়া দাওয়া করেছে। হুজুরের কথা মতো সবাই আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সিদ্ধান্ত ফাইনাল করি। ভুল মানুষ করে, ভুল আমরাও করেছিলাম, কিন্তু আমাদের চোখ থেকে সরে যায় কালো ছায়া। আমরা তখন দিনদার হতে চাচ্ছিলাম। খাবার শেষে হামিদ ভাই রুমে জামাত করে, সবাই পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছিল। আমাকে ভ্যালকনি থেকে অজু করিয়ে এনেছে। অসুস্থ তাই বসে বসে আমি নামাজ পড়েছি। ওয়াশরুমে যেতে দেয়নি, যদি আমি আমার চেহারা দেখে ফেলি। আমি তখন জানতাম না আমার চেহারা আসলে কেমন দেখাচ্ছিল। নামাজ শেষে আমি হামিদকে বলি ওয়াশরুমে যাব। হামিদ আমাকে ধরে ওয়াশরুমের দিকে নিয়ে যায়। আমি ভিতরে গিয়ে দরজা বন্ধ করি। এরপর আয়নায় তাকিয়ে সজোরে চিৎকার মেরে কান্না শুরু করি। আমার কান্নার শব্দ শুনে হামিদ সহ সবাই দরজা ধাক্কাতে শুরু করে। কারণ কি জানেন? কষ্টের কথা কি বলবো, আমার চেহারা একটা কঙ্কালের মতো হয়ে গিয়েছিল। আমার চোখ দুইটা এত ভিতরে চলে গিয়েছে যা আপনার কল্পনার বাইরে। 200 বছরের কোনো বৃদ্ধের চোখ যতটা গভীরে চলে যায়, ঠিক তেমনই হয়ে গেছে আমার চোখ। গালে কোনো মাংস নেই বললেই চলে, সব মাংস হাড্ডির সাথে লেগে আছে। অজু করার সময় আমি খেয়াল করেছিলাম আমার গাল ভিতরে ঢুকে গিয়েছে। আগে থেকে জানতাম আমি রোগা হচ্ছি, কিন্তু মুহূর্তে এতটা ভয়ঙ্কর হয়ে যাব তা আমার কল্পনার বাইরে ছিল। নিজের চেহারা দেখে নিজেই গলা ফাটিয়ে কান্না করে যাচ্ছিলাম। বাহিরে ওদের দরজা ধাক্কাধাক্কি শুনে আমি এসে দরজা খুলি। হামিদকে জড়িয়ে ধরে আমার কান্নাকে দেখে ভাই। এত কান্না করেছিলাম সেদিন যা বলার মতো নয়। সবাই আমাকে ধরে রুমে নিয়ে যাই। আমি শুয়ে শুয়েও কান্না করছিলাম। হামিদ আমার কাছে এসে সান্ত্বনা দিয়ে বলে, আমরা ভোর 5টায় কক্সবাজারের বাসে উঠবো। কবিরাজের শরণাপন্ন কালই হচ্ছি। আগের চেহারা আবার ফিরে পাবি, মন খারাপ করিস না। হামিদের কথা শুনে আমার কান্না যেন আরো বেড়ে যায়। আমি দেখতে এতটা ভয়ঙ্কর, তাও এই ছেলেগুলা আমাকে ভয় পেয়ে যাচ্ছে না কোথাও, ঘুরে ফিরে আমার কাছেই রয়ে গেছে। কৃতজ্ঞতার অনুভূতি আমি খুব স্পষ্ট পাচ্ছিলাম। সবাই ঘুম, আমি আর হামিদ জেগে আছি। হামিদ আমার পাশে বসে আমাকে শক্তি দিচ্ছিল। সান্ত্বনা দেওয়ার মাঝে ওর জীবনের অনেক কিছুই শোনাই। কথার জালে পড়ে আমিও অনেক কিছু বলি। এইভাবে কথাবার্তার মাঝে বেজে যায় রাত 3টা। দুজনেই উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি। আল্লাহর কাছে আমি ইচ্ছামতো কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছি। আমি পাপ করেছি, আমি স্বীকার করছি, কিন্তু শুরু থেকেই আমাকে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত ছিল। এমনও হতে পারে নিপার উসিলাই, কালো জাদুর উসিলাই আল্লাহ আমাকে তার দিকে অগ্রসর করেছে। রব ছাড় দেয়, ছেড়ে তো দেয় না। পাপের ভার বেশি হয়েছে বলেই হয়তো এটি আমার জন্য একটা শিক্ষা রূপে এসেছে। ফজরের নামাজ শেষ করে আমরা প্রস্তুতি নেই টেকনাফ যাওয়ার জন্য। ভোর 4:30। হামিদ আর আমি আসি সায়দাবাদ। পকেটে হামিদের টাকা সহ মোট 35,000 টাকা ছিল। মনোবল রেখে মুখে একটা মাস্ক পরে আমরা বাসে উঠি। আমার চেহারা যেহেতু কুৎসিত ছিল তাই ঢেকে রেখেছিলাম। বরাবর 5টায় গাড়ি ছাড়ে আর আমরা রওনা করি কক্সবাজারের দিকে। সেখান থেকেই যাব টেকনাফ। 11 ঘন্টা জার্নি করে যাই কক্সবাজারে। বিকাল তখন 4টা বেজে কয়েক মিনিট। কলাতলি ডলফিন মোড়ে নেমে দক্ষিণে একটা রোড যাই। মেরিন ড্রাইভ রোডে সোজা গেলেই টেকনাফ পৌঁছাবো। সেখানেও কিছু ধোঁকাবাজের চক্করে পড়েছি। সিএনজি ভাড়া চেয়েছিল 5,000 টাকা। পরে আমরা এদিক সেদিক জিজ্ঞেস করে উঠেছিলাম নীলদরিয়া নামক একটা গাড়িতে। ভাড়া ছিল 300 করে, মোট 600 টাকা মাত্র। বহু ক্লান্তি আর বাধা পেরিয়ে আমরা চলে যাই টেকনাফ। এদিকে হুজুরের দেওয়া ঠিকানা টেকনাফ বলাই আমরা ভেবেছিলাম বাজারের আশেপাশেই কবিরাজের বাড়ি, কিন্তু গুগল ম্যাপ করে দেখি টেকনাফ বাজার থেকে আরো ভিতরে 30 মিনিটের পথ। ওই রাস্তায় কোনো বাস বা সিএনজি চলে না। সিএনজি যাবে 2 বাজার অবধি, বাকিটা টমটম, ব্যাটারি চালিত রিক্সা দিয়ে যেতে হবে। এতবার গাড়ি না বদলিয়ে একটা টমটম রিজার্ভ করি। ওনাকে কবিরাজের ঠিকানা দেওয়ার পর নিজেই আমাদের নিয়ে যাবে আশ্বাস দেন। ওনার ভাষ্য মতে কবিরাজের বাসাও উনি চেনেন। টমটম যখন 10-12 মিনিট চলেছে, এরপরের রাস্তাগুলো মারাত্মক ভয়ঙ্কর ছিল। মানে 2 পাশে পাহাড় আর মাঝখানে ভাঙা একটা রাস্তা। সেই ভাঙা রাস্তা দিয়েই তিনি আমাদের নিয়ে যাচ্ছিলেন। আশেপাশে কোনো আলো দেখা যাচ্ছিল না, অন্ধকারে চারপাশ নির্জন। আমার কিছুটা সন্দেহ হয়। গুগল ম্যাপ বের করে আমি ওই কবিরাজের এলাকার নাম সার্চ করে দেখি ভিন্ন। টমটম ড্রাইভার আমাদের ভুল পথে নিয়ে যাচ্ছে। মানে ফেলে আসে একটা বাজারের ডান দিকে যেতে হতো, কিন্তু উনি বাম দিকের রাস্তায় এসে আমাদের জঙ্গলে নিয়ে যাচ্ছে। বুঝতে বাকি নেই ড্রাইভার আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। হামিদার আমার বুক থরথর করে কাঁপছিল তখন। এসব ভাবনার মধ্যে টমটমের আলোয় আমরা দেখতে পাই কিছুটা সামনে 3টা লোক দাঁড়িয়ে আছে। তারা হাতের ইশারায় টমটমের ড্রাইভারকে ডেকেছে। ড্রাইভারও টমটমের গতি বাড়িয়ে সে 3জন লোকের দিকে যাচ্ছে। আমরা চলন্ত টমটম থেকে লাফ দিয়ে পালানোর কথা ভেবেছি, কিন্তু ওদের কাছে বাইক আছে। দৌড়ে কত দূর বা যাবো? তাছাড়া কোথায় নিয়ে এলো? এখানকার কিছুই তো চিনি না আমরা।